মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা মা বোনদের। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর অনন্য সাধারণ নেতৃত্বে 1971 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠনের প্রাথমিক পর্যায়ে 1972 বঙ্গবন্ধু দূরদর্শী চিন্তা ও নির্দেশনায় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও আণবিক শক্তি বিভাগ নামে এই মন্ত্রণালয়ের কার্যক্রমের শুভ সূচনা হয়। অতঃপর সময়ের পরিক্রমায় আপনার নেতৃত্বাধীন বর্তমান সরকার 2011 সালের ডিসেম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে একটি স্বতন্ত্র মন্ত্রণালয়ে উন্নীত করেন। বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়সমূহে দেশ ও বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির প্রয়াসে 2010-11 অর্থবছর থেকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান শুরু হয়। 2010-2017 মেয়াদে বাস্তবায়িত বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে এই ফেলোশিপ প্রদান করা হয়। অতঃপর আপনার নির্দেশনায় বঙ্গবন্ধু বিজ্ঞান ও ফেলোশিপ ট্রাস্ট গঠন করা হয়। উক্ত ট্রাস্ট থেকে ফেলোশিপ প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া এই মন্ত্রণালয় থেকে পৃথকভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বা এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান বাবদ এবছরে মোট 4224টি চেক প্রদান করা হচ্ছে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট হতে সর্বশেষ 2021-22 অর্থবছরে 90 জন ফেলোকে দেশে বিদেশে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে 35 কোটি টাকা ফেলোশিপ প্রদান করা হয়েছে এবং 2010 থেকে এ পর্যন্ত 682 জনকে প্রায় 269 কোটি টাকা ফেলোশিপ প্রদান করা হয়েছে। বিশেষ গবেষণা অনুদান খাতে বর্তমান অর্থবছরে 6 ক্যাটাগরিতে 682টি প্রকল্পে প্রায় 20 কোটি টাকা প্রদান করা হয়েছে এবং এই অর্থবছর পর্যন্ত মোট 5521টি প্রকল্পের আওতায় প্রায় 178 কোটি টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া এনএসটি ফেলোশিপের আওতায় এই অর্থবছরে 3452 জন ফেলোকে প্রায় 21 কোটি টাকা প্রদান করা হচ্ছে এবং এই অর্থবছর পর্যন্ত মোট 27238 জনকে প্রায় 163 কোটি টাকা এনএসটি ফেলোশিপ প্রদান করা হয়েছে। সব মিলিয়ে চলতি অর্থবছরে 54 কোটি টাকা সহ 2009-10 থেকে এই অর্থবছর পর্যন্ত সর্বমোট প্রায় 786 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের যথাযথ সিদ্ধান্ত প্রসূত এই সহায়তা দেশের বিজ্ঞান ও প্রযুক্তির খাতে উৎকর্ষ বৃদ্ধিতে নিশ্চিতভাবে সহায়ক হচ্ছে। সম্মানিত সুধী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভিশন ও রূপকল্প হচ্ছে একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠন এবং এই রূপকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের প্রধান অভিলক্ষ্যসমূহ হল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা পরিচালনা, প্রযুক্তি উদ্ভাবন উন্নয়ন, এসবের প্রচার প্রসার ও সফল প্রয়োগ এবং উল্লিখিত সকল ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ সৃজন উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আনন্দের সঙ্গে উল্লেখ করতে চাই, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় অগ্রসরমানতা নিশ্চিতকরণ ও দেশের আর্থসামাজিক উন্নয়ন সাধনের প্রয়াসে বর্তমান সরকারের সময় কতিপয় বিশেষ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন 2010 সালে পৃথক আইনে প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নগর থিয়েটার। 2012 সালে আইনে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি। 2015 সালে আইনে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এবং 2020 সালে আইনে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস। সময়োপযোগী নতুন এই প্রতিষ্ঠানসমূহে নতুন বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষকদের কর্মের ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গভীরভাবে কৃতজ্ঞ। সম্মানিত সুধী, এই মন্ত্রণালয়ের আওতাধীন 10টি সংস্থার জন্য অনুমোদিত প্রকল্পসমূহের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ প্রায় সম্পূর্ণ পর্যায়ে রয়েছে। এই মন্ত্রণালয়ের সংস্থাসমূহের প্রধান কার্যসমূহ হচ্ছে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে গবেষণা ও প্রয়োগ, পরমাণু চিকিৎসা সেবা, দেশীয় শিল্পের বিকাশে ব্যয় সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ, দেশের প্রতিটি বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার স্থাপন, বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ আয়োজন
দেশের বিদ্যমান টেস্টিং ল্যাবসমূহের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে ল্যাব অ্যাক্রেডিটেশনের সহযোগিতা প্রদান ও পণ্যের বিভিন্ন প্যারামিটারে টেস্ট সম্পাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু প্রভাব মোকাবেলা ও নিরাপদ স্বাস্থ্যের জন্য বায়োটেকনোলজি বিষয়ক গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণের উদ্দেশ্যে সমুদ্র বিষয়ক গবেষণা কার্যক্রম গ্রহণ ও গবেষণালব্ধ ফলাফলের প্রয়োগ ইত্যাদি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে ফেলোশিপপ্রাপ্ত বিজ্ঞানী, গবেষক ও বিশেষ অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অভিনন্দন জানাচ্ছি ফেলোশিপপ্রাপ্ত বিজ্ঞানী, গবেষক ও গবেষণাপ্রাপ্ত শিক্ষার্থীদের। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে ন্যায়নিষ্ঠ ও দৃঢ় নেতৃত্ব প্রদানের জন্য আমি এই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফেলো ও গবেষক নির্বাচনের শ্রমসাধ্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমি দায়িত্ব পালনকারী সম্মানিত শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন পর্যায়ে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য আমার সহকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আপনার সাথে অংশগ্রহণের জন্য আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সিনিয়র সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমানকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডক্টর আ.ফ.ম. রুহুল হক এমপি, সংসদীয় কমিটির সদস্য মাননীয় এমপি বৃন্দ, উপস্থিত ভবিষ্যৎ বিজ্ঞানী স্নেহের শিশুরা, ইলেকট্রনিক ও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষক ও ফেলোবৃন্দ, উপস্থিত ভবিষ্যৎ বিজ্ঞানী স্নেহের শিশুরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন জাতির এই পবিত্র মাসে আমি স্বাধীন দেশের স্থপতি, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনশ্বর অবদানের কথা গভীরভাবে স্মরণ করে বলতে চাই, হে পিতা জানায় হাজার সালাম আজি এই শুভ দিনে, হে পিতা জানায় হাজার সালাম আজি এই শুভ দিনে, দিয়েছ মোদের স্বাধীন স্বদেশ রক্তের দামে কিনে। তোমারই কারণে জজ জেনারেল হয়েছি মন্ত্রী নেতা, তোমারই কারণে জজ জেনারেল হয়েছি মন্ত্রী নেতা, ভুলি নাই মোরা যত কিছু পাওয়া তোমারই দান হে পিতা। একই সাথে স্মরণ করতে চাই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, জাতির পিতার 3 পুত্র সহ 18 জন পরিবারের শহীদ সদস্যদের। স্মরণ করছি জেলখানায় শহীদ জাতীয় 4 নেতা, শহীদ মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ সম্ভ্রমারা মা বোনদের, যাদের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই গর্বের স্বাধীনতা। সুধীমণ্ডলী, এবার নিয়ে আমাদের মন্ত্রণালয় বিগত বছরগুলোর মতো একইভাবে বিজ্ঞানের উৎকর্ষ সাধনে পরপর 15 বার এই স্কলারশিপ দিয়ে আসছে। আজ আমরা গর্ব করে বলতে পারি, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আমাদের এই কাজ করে এসেছি আমরা। কোনো প্রকার স্বজনপ্রীতি, অন্যায় অর্থ আহরণ আমাদের স্পর্শ করতে পারেনি, কারণ আমাদের সম্মুখে পাহাড় সমান সততার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সমাসীন। আমরা গর্ব করেই বলি, আপনার সততা আমাদের অনুপ্রাণিত করে, আত্মশক্তি যোগায়, তাই আপনার কাছে আমরা আন্তরিকভাবে ঋণী। প্রিয় সুধী, বিগত বছরগুলোতে বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি প্রতিষ্ঠান অনেকটুকু অগ্রসর হয়েছে।
আমাদের ল্যাব BRICM কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়কে 20 লক্ষ কালেক্টিং কিট দিয়ে সরকারের 66 কোটি টাকা সাশ্রয় করেছে। ন্যাশনাল বায়োটেকনোলজি ইনস্টিটিউট জাপানের জাক্সা ও নাসার সাথে মিলে যুক্তভাবে রিসার্চ করার যোগ্যতা অর্জন করেছে। BCSIR বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে চিকিৎসা ক্ষেত্রে স্বল্প মূল্যে আর্টিফিশিয়াল কোভিড টেস্টিং কিট মাত্র 250 টাকায় আর্লি ডিটেকশন ব্যবস্থা উদ্ভাবন করেছে। জিনোম সিকোয়েন্সিং ল্যাব করোনাকালে 2000 জিনোম সিকোয়েন্সিং করে যেসব কোম্পানি ঔষধ তৈরি করেছে তাদের কাছে পাঠিয়েছে, যাতে বাংলাদেশও হিসাবের বাইরে পড়ে না যায়। অ্যাটমিক এনার্জি কমিশন প্রতি বছর লক্ষ লক্ষ ক্যান্সার রোগীর চিকিৎসা সেবা দিয়ে আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সমাপ্তির পথে। সুনীল ইকোনমির সুযোগ গ্রহণের জন্য সমুদ্র গবেষণা ইনস্টিটিউট শত বাধা সত্ত্বেও নিজেদের গবেষণার পাশাপাশি সমুদ্রে মৎস্য শিকারীদের নদীর মোহনায় সিউইড চাষের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে নিরলসভাবে। এই সবই বঙ্গবন্ধু কন্যার অবদান, কারণ তিনি রিসার্চের জন্য মুক্তহস্তে অর্থ প্রদান করেছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানকে উপযোগ্য করে জাতিকে এগিয়ে নিতে চান। পিতা দিয়ে গেল স্বাধীন স্বদেশ, কন্যারও একই পথ। পিতা দিয়ে গেল স্বাধীন স্বদেশ, কন্যারও একই পথ। জ্ঞান বিজ্ঞান চর্চার মাঝে দেশের ভবিষ্যৎ। ডিজিটাল বাংলাদেশ আর নয়কো কল্পনা। ডিজিটাল বাংলাদেশ আর নয়কো কল্পনা। শেখ হাসিনার ভিশন 21 ছিল নিছক কোনো গল্প না। সুধী মণ্ডলী, স্বাধীনতার পরপরই জাতির পিতা দেশের শিক্ষা কমিশনের দায়িত্ব প্রদান করেছিলেন একজন বিজ্ঞানীকে। তিনি হলেন ডক্টর কুদরতে খুদা। পরম পরিতাপের বিষয়ে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই রিপোর্ট আর আলোর মুখ দেখেনি। তারপর আমরা 21টা বছর ঘুমিয়ে ঘুমিয়ে পথ হেঁটেছি। আমাদের সম্মুখে কোনো স্বপ্ন ছিল না। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের শাসনভার গ্রহণের পর থেকে এদেশের মানুষ পুনরায় স্বপ্ন দেখতে শুরু করে। মাঝখানে পুনরায় বাধার বিন্ধ্যাচল। পুনরায় 2009 সাল থেকে একটানা স্বপ্নের বাস্তবায়ন এদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। নিজেদের জীবনকে আপন শক্তি দিয়ে সাজিয়ে নেওয়ার মানুষের এই সম্মুখ যাত্রার সারথি হলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি উদয়স্ত পরিশ্রম করে জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। তার সাহসী রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপের উদাহরণ সকল বাধাকে উপেক্ষা করে নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ। নিজের টাকায় পদ্মা সেতু বিশ্ব অবাক তাকিয়ে রয়। নিজের টাকায় পদ্মা সেতু বিশ্ব অবাক তাকিয়ে রয়। এই না হলে শেখের বেটি কভু মাথা নোয়াবার নয়। নিজের টাকায় পদ্মা সেতু অর্জনখানা বেশ। নিজের টাকায় পদ্মা সেতু অর্জনখানা বেশ। এই না হলে বীরের জাতি সাবাস বাংলাদেশ। এই বিরচিত কর্মসাধনের কারণে আমি আপনাদের সবাইকে স্বস্থানে দাঁড়িয়ে করতালির মাধ্যমে বঙ্গবন্ধুর বীর কন্যা জননেত্রী শেখ হাসিনার অভিনন্দিত করার জন্য বিনীত অনুরোধ জানাই। থ্যাংক ইউ। স্যার আপনার দরকার ছিল না, স্যার আপনাকে করছি আমরা। ঠিক আছে। প্রিয় সুধী, বিগত একটানা 14 বছরের পরিক্রমায় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে এক অভূতপূর্ব কর্মসাধন স্পৃহা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলার আপামর জনগণ মনে করে এটাই তার অবস্থা পরিবর্তনের প্রকৃষ্ট সময়। তাই সর্বত্রই চলছে জীবন বদলের কর্মযুদ্ধ। সর্বত্র শুরু হয়েছে দিন বদলের পালা। মাঝখান থেকে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব, তারই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের স্যাংশন, সব মিলিয়ে সারা বিশ্ব কঠিন এক সময় অতিবাহিত করছে। তারই মাঝে বঙ্গবন্ধু কন্যা সব দিক সামাল দিয়ে মানুষের জীবনকে যতদূর সম্ভব সহজ করার চেষ্টায় দিনরাত কাজ করে যাচ্ছেন। আসুন আমরা সবাই মিলে তার সাথে হাত মিলিয়ে এই কষ্টের সময়টা সকলে ভাগাভাগি করে নিতে পারি। সবশেষে আবার বলি, ডিজিটাল বাংলাদেশ আজ বহুদূর এগিয়েছে। বিজ্ঞানকে ধরে দেশ আজ চতুর্থ শিল্প বিপ্লবের স্বপ্ন দেখে। আমার দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধু কন্যার হাত ধরে
বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আমরা চতুর্থ শিল্প বিপ্লব সাধন করব, জাতির পিতার সোনার বাংলা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়, যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়, যেন বিজ্ঞান লড়ে গেছে সদা, নাই ভয় হবে মানুষেরই জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। মাননীয় মন্ত্রীকে তার কাব্য সমৃদ্ধ বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, এখন শিক্ষার্থী ও গবেষকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক গ্রহণ করবেন। প্রথমেই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের প্রথম চেক গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান রনি, সহযোগী অধ্যাপক, উদ্যান তত্ত্ব বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। চেক গ্রহণ করবেন ডক্টর আব্দুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক, কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। এবারে চেক গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা, সহযোগী অধ্যাপক, সমুদ্র বিজ্ঞান বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী। চেক গ্রহণ করবেন ডক্টর ইশরাত জাহান, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম। চেক গ্রহণ করবেন ডক্টর শবনম শারমিন লোনা, সহকারী অধ্যাপক, ভূতত্ত্ব পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেক গ্রহণ করবেন জনাব সিফাত আরা, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। চেক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। চেক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মাহমুদুন নবী মিঠু, সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। এরপর চেক গ্রহণ করবেন জনাব রীতা দে, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের সর্বশেষ চেক গ্রহণ করবেন জনাব রাজশ্রী নন্দী, সহযোগী অধ্যাপক, বন ও পরিবেশ ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। এরপরে আসবে বিশেষ গবেষণা অনুদান। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে বিশেষ গবেষণা অনুদানের চেক গ্রহণ করবেন অধ্যাপক ডক্টর আয়েশা আক্তার, কীটতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেক গ্রহণ করবেন অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। এরপর চেক গ্রহণ করবেন অধ্যাপক ডক্টর এ কে এম মুমিনুল ইসলাম, কৃষিতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এরপর চেক গ্রহণ করবেন অধ্যাপক ডক্টর এস এম আবে কাউসার, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। এবারে আসবেন অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী। এরপর চেক গ্রহণ করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খাদিমুল ইসলাম, রসায়ন বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল। এবারে চেক গ্রহণ করবেন অধ্যাপক ডক্টর এটিএম শফিকুল ইসলাম, উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। এরপর চেক গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, সহযোগী অধ্যাপক, জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। এবারে চেক গ্রহণ করতে আসবেন ডক্টর সাবেরা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, কীটতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। এরপর জনাব জুবেদা কনক খান, সহযোগী অধ্যাপক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। এরপর আসবেন ডাক্তার রথীন্দ্রনাথ সরকার, সিনিয়র মেডিকেল অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
এরপর চেক গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, অ্যাকুয়াকালচার বিভাগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা। এরপর চেক নিতে আসবেন ডক্টর চঞ্চল কুমার রায়, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা। এবারে আসছেন ডাক্তার মোসাম্মদ শায়লা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। এবারে আসবেন ডক্টর তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেক গ্রহণ করতে আসবেন ডক্টর ফারজানা দিবা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান, সাভার, ঢাকা। বিশেষ গবেষণা অনুদানের সর্বশেষ চেক গ্রহণ করবেন এবারে মোসাম্মদ মুসলিমা খাতুন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, সাভার, ঢাকা। শুধু মণ্ডলী, এবারে এনএসটি ফেলোশিপের চেক প্রদান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এনএসটি ফেলোশিপের প্রথম চেক গ্রহণ করবেন জনাব অনুসুয়া কর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। এবারে আসবে জনাব তাসফিয়া তাসনিম মুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। এরপর চেক গ্রহণ করবেন জনাব তামান্না আক্তার মুক্তা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এরপর চেক গ্রহণ করবেন জনাব সঞ্জিদা ইয়াসমিন ইতু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এরপর আসবেন জনাব হুমায়রা পারভিন হিমা, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। এবারে আসবেন জনাব মুশফিকা নাজনীন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেক গ্রহণ করবেন জনাব সিদ্রাতুল মুনতাহা, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। এরপর আসবেন জনাব মোহাম্মদ আব্দুল জব্বার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। মোহাম্মদ আব্দুল জব্বার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। এরপর চেক গ্রহণ করবেন জনাব আসিফ রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এরপর জনাব আলামিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। চেক গ্রহণ করতে আসছেন জনাব রুবাইয়াত আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এরপর আসবেন জনাব সৌমিক মজুমদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। এরপর চেক গ্রহণ করবেন জনাব ইদি আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। চেক গ্রহণ করতে আসছেন জনাব রাবেয়া খানম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। জনাব রাবিয়া খানমের পর চেক গ্রহণ করবেন জনাব নাজিয়া আফরিন জেসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এরপর আসবেন জনাব সাজনিন আক্তার মুনমুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এরপর চেক গ্রহণ করবেন জনাব ফাতেমাতুজ জোহরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এরপর আসবেন জনাব খায়রুম হক অর্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আসছেন জনাব শাহিনুর আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। এরপর জনাব তৃষ্ণা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এমএসটি ফেলোশিপের সর্বশেষ চেক গ্রহণ করবেন জনাব শর্মিষ্ঠা স্বর্ণা গোমস্তা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন
মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদানপ্রাপ্ত ছাত্রছাত্রী ও গবেষক বৃন্দের ফটো সেশন। স্যার 10 জন করে। এরপর থ্যাংক ইউ। আপনারা দুজন একটু ক্লোজ হন। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ফটো সেশন পর্বটি শেষ হলো। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, যারা ফেলোশিপ ও অনুদানপ্রাপ্ত গবেষকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং ছোট্ট ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেলোশিপ বা বিশেষ অনুদান পেয়েছেন তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন। মার্চ মাস আমাদের স্বাধীনতা অর্জনের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালের 7ই মার্চ যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা আমাদের মুক্তিযুদ্ধকে প্রেরণা জুগিয়েছিল। প্রতিটি মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে নিয়ে যখন যুদ্ধ করেছে, তাদের ভিতরে যে উদ্দীপনা, প্রেরণা, সেই ঐতিহাসিক ভাষণের মাস, যা আজকে সারা বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। তিনি বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। আসলে সেই থেকেই স্বাধীনতা শব্দটাই মানুষের মাঝে সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করে এবং 26শে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। সে 1 মার্চ থেকেই অসহযোগ আন্দোলন চলছিল এই দেশে। কাজে অনেক সংগ্রামের মধ্য দিয়ে সে 48 সালে ভাষা আন্দোলনের যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন 48 সালের 11 মার্চ থেকে, সেই ভাষা আন্দোলনের পথ বেয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। একটি জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, স্বীকৃতি পেয়েছি, একটি দেশ পেয়েছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই সশস্ত্র সালাম, যারা জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে আমাদের বিজয় এনে দিয়েছেন। স্বাধীনতার পর মাত্র 3.5 বছর, 3 বছর 7 মাস 3 দিনই তিনি সময় পেয়েছিলেন। বাংলাদেশ পাকিস্তানের একটি প্রদেশ ছিল, শোষিত বঞ্চিত একটি ভূখণ্ড। 90% মানুষ দরিদ্র কষাঘাতে জড়িত, তারা একদম জর্জরিত, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। এই মানুষগুলিকে তাদের জীবনের মৌলিক চাহিদা পূরণ করা এবং তাদের একটা সুন্দর জীবন দেওয়াই ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি শূন্য হাতে সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শাসন কার্য শুরু করেন, যেখানে আমাদের কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময়ে খেতে কোনো ফসল ফলেনি। আর যা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর পোড়ামাটির নীতির ফলে সমস্ত গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। 3 কোটি মানুষ গৃহ হারাচ্ছিল, 1 কোটি মানুষ শরণার্থী, তার উপর মেয়েদের উপর লাঞ্ছনা, গণহত্যার ফলে বহু মানুষ স্বজন হারা, এমনকি পঙ্গু, আহত, তাদের চিকিৎসা, পুনর্বাসন, নির্যাতিতা মেয়েদের পুনর্বাসন থেকে শুরু করে একদিকে যেমন সেই মানবিক কাজগুলি করেছেন, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন, পাশাপাশি স্কুল, কলেজ, আমাদের সড়ক, সেতু, রেল সব কিছু মেরামত করে সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে মাত্র 3.5 বছরের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে যান, যা জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এদেশের মানুষের ঘরে ঘরে স্বাধীনতার চেতনা পৌঁছে দেওয়ার জন্যই তিনি পদক্ষেপ নিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় আমাদের 15 আগস্ট জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে আমার মা, আমার ছোট 3 ভাই সহ আমাদের পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আমার ছোট বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল। 6 বছর পর দেশে আসার সুযোগ পেয়েছিলাম। জাতির পিতা চেয়েছিলেন এই দেশকে উন্নত করা, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি সে কাজ করে যেতে পারলেন না, তবে আমাদের স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন। এরপর যখন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে একের পর ক্ষমতা দখল শুরু হয়, তখন বাংলাদেশের সকল অর্জনটাই থেমে যায়। কারণ মাত্র এই একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলেন। সেই সময় প্রথম যে বাজেট তিনি দিয়েছিলেন, সেই বাজেটের শিক্ষা খাতেই প্রায় 21 ভাগের উপর তিনি বরাদ্দ দিয়েছিলেন।
ডক্টর কুদরতি খুদা আমাদের বিশিষ্ট বৈজ্ঞানিক, তার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষায় যে অর্থ ব্যয় হবে সেটাকে তিনি বিনিয়োগ হিসেবে ধরে নিয়ে এদেশের মানুষকে শিক্ষা আলোকিত করতে চেয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন সমস্যা, যেমন বিশাল সমুদ্র সীমার অধিকার আমাদের, সেই আইন তিনি পাশ করে দিয়ে যান 1974 সালে। আমাদের স্থল সীমানা চুক্তি, সেই চুক্তিটাও তিনি করে দিয়ে যান। দুর্ভাগ্যের বিষয়, 75 পর যারা সরকার এসেছিল এসব কোনো ব্যাপারেই তারা কোনো উদ্যোগ নেয়নি। যা তিনি শুধু তাই না, 73 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করেন। কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা উন্নয়নে নানামুখী পদক্ষেপ তিনি নিয়েছিলেন, কারণ গবেষণার উপরও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা এবং আণবিক শক্তি বিভাগ 1974 সালে প্রতিষ্ঠা করেন। আর তাছাড়া তিনি আণবিক শক্তি কমিশন সেটাও গঠন করে দিয়ে যান। আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, তার ভিত্তিটাও বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান। 1975 সালের 14 জুন রাঙামাটিতে বেতবুনিয়াতে তিনি প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে আমাদের সদস্যপদ অর্জন সেটাও তিনি সম্পন্ন করেন। 1974 সালে তিনি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম অ্যাক্ট জোন প্রণয়ন করেন, যেটা জাতিসংঘ করেছিল 1982 সালে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান 74 সালে। কিন্তু সেটা নিয়েও আসলে আমাদের পরবর্তী যারা সরকার তারা কোনো উদ্যোগ নেয়নি। আমরা 96 সালে সরকার গঠন করার পরই আমাদের এই সমুদ্র সীমায় আমাদের যে অধিকার সে ব্যাপারে আমরা কিছু কাজ শুরু করি। তো মাত্র 5 বছর সরকারে ছিলাম, সম্পন্ন করতে পারিনি। দ্বিতীয়বার সরকার আসার পর আমাদের উদ্যোগে আজকে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, স্থল সীমানা চুক্তি, সেটাও জাতির পিতা শুধু করেই দিয়ে যাননি, সংবিধান সংশোধন করে আমাদের সীমানাও নির্দিষ্ট করে দিয়ে গিয়েছেন। কিন্তু ভারতের সাথে আলোচনা করে ভারতের সেই আইনটা করা, এ ব্যাপারে যে উদ্যোগ নেওয়া সরকার সেটা নেয়নি। আমরা প্রথমবার কিছু উদ্যোগ নিই, দ্বিতীয়বার এসে আমরা সেটা সম্পন্ন করেছি। কাজে এভাবে আমাদের দেশের প্রত্যেকটা পদক্ষেপ জাতির পিতা ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন, আর সেখানে আমরা পরবর্তীতে কাজ করতে চেষ্টা করেছি। আমরা সরকারে আসার পর আমি যেটা লক্ষ্য করলাম যে আমাদের বিজ্ঞান শিক্ষার প্রতি আমাদের ছেলেমেয়েদের আগ্রহ খুব কম ছিল। কাজে বিজ্ঞান এবং গবেষণা এটা যে একটা দেশের জন্য, জাতির জন্য কত গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা জুন মাসে সরকার গঠন করি, হাতে খুব সময় কম, কিন্তু তখনই আমরা একটা থোক বরাদ্দ দিয়ে দিই শুধুমাত্র গবেষণার উপর। এরপর প্রতি বছর বাজেটে আমরা আলাদাভাবে 100 কোটি টাকা শুধু গবেষণার জন্যই বরাদ্দ রেখেছিলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আমরা একে একে তৈরি করি। আর ছেলেমেয়েরা যাতে বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহী হয় সেই জন্য আমরা 12টা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তার কারণ তখন কেউ কম্পিউটার ব্যবহার করতো না, কম্পিউটার শিক্ষা ছিলই না, আমাদের দেশেই ব্যবহার ছিল না। কাজে কম্পিউটার শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, কারণ বিশ্ব এগিয়ে যাচ্ছে, তার সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাম দিয়েই আমরা বিশেষ করে আইন পাশ করে দিয়ে যাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। তাছাড়া বাংলাদেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিই। একটি মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমরা কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করি। আমরা গম ভুট্টো গবেষণা প্রতিষ্ঠান, আমাদের চিংড়ি গবেষণা প্রতিষ্ঠান, জাতির পিতা অবশ্য ইলিশ মাছ গবেষণার প্রতিষ্ঠান, এই বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলি তিনি করে দিয়ে গেছিলেন। আমরাও সরকার এসে তারই পদাঙ্কোষণ অনুসরণ করে এই বিজ্ঞানের ক্ষেত্রে আরও ব্যাপকভাবে যাতে গবেষণা হয় এবং বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করি। আমি 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হয়েছিল, আর 12টা আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করি। আর সেগুলি অবশ্য পরবর্তীতে করতে হয়েছে, কারণ অনেকগুলি কাজ আমরা শুরু করেছিলাম 2001-এ যারা ক্ষমতা এসেছিল তারা এগুলি অনেকগুলি বন্ধ করে দিয়েছিল, তা পরবর্তীতে আমরা করতে পেরেছি। তাছাড়া সমুদ্র বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট এবং নব থিয়েটার আমরা একে একে সবগুলি করতে শুরু করি। এই নব থিয়েটার করতে যে আমার বিরুদ্ধে খালেদা জিয়া 2টা মামলা দিয়েছিল, কেন কী কারণে আমি ঠিক জানি না। যে কাজই করতে গেছি সেখানে একটা করে মামলা, 2-4টা মামলা, সবাই আমার প্রায় 12টা 1 ডজন মামলা দিয়েছিল এইসব কারণে। যাই হোক,
আমরা এখন নব থিয়েটার করতে পেরেছি, আমরা বিভিন্ন বিভাগীয় শহরেও করে দিচ্ছি। কারণ আমাদের এই বিজ্ঞান সম্পর্কে আমাদের ছেলেমেয়েদের তো জানতে হবে। আমরা বিভিন্ন আমি মনে করি যত বেশি আমাদের গবেষণা বাড়বে তত আমরা আমাদের জাতি হিসেবে এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের দেশের মানুষ অবদান রাখতে পারবে। আমাদের 2008 সালের নির্বাচনে ইশতেহারে ঘোষণা ছিল আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আমরা এখন কিন্তু দাবি করতে পারি যে হ্যাঁ, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, সেটা আমরা করেছি। বিশেষ করে করোনার সময় আমাদের এটা কাজে লেগেছে। আমি যখন সরকার গঠন করি 96 সালে, আমাদের কোনো টেলিফোন তখন কিন্তু মানে সবই অ্যানালগ ছিল। আমরা ডিজিটাল বাংলা টেলিফোন নির্মাণের কাজ শুরু করি। মোবাইল ফোন, সেটাও আওয়ামী লীগ সরকার আমলে এই মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়ে আমরা সমগ্র বাংলাদেশের সকলের হাতে মোবাইল ফোন এখন তুলে দিয়েছি। তাছাড়া মোবাইল নেটওয়ার্ক, ভিস্যাট স্থাপন, বিভিন্ন পদ্ধতিগুলি আমরা আস্তে আস্তে নিয়ে আসি এবং কম্পিউটারের উপর থেকে ট্যাক্সগুলি তুলে দিয়ে এটাকে সহজলভ্য করে দিই। উচ্চশিক্ষার জন্য জাতির পিতাই কিন্তু সেই যুদ্ধবিধ্বস্ত দেশেও বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এমনকি আমাদের সরকারি অফিসারদেরকেও বিদেশে তিনি উচ্চশিক্ষা বা গবেষণা করতে অথবা ডক্টর ডিগ্রি অর্জন করতে পাঠিয়ে দিতেন, কিন্তু সেগুলিও সব বন্ধ হয়ে গিয়েছিল। আমরা আওয়ামী লীগ সরকার আসার পর আবার আমরা শুরু করি এবং আমরা বিশেষ করে যাতে আমাদের মানে শুধু নিজের দেশে না, বিদেশ থেকেও যেন জ্ঞান আহরণ করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিই। আজকে আমাদের কম্পিউটার এখন ট্রেনিংয়ের জন্য আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। তাছাড়া বিজ্ঞানের ক্ষেত্রে আমরা 2010 সালে আমরা একটা আবার পুনরায় শিক্ষানীতি প্রণয়ন করে সেটা গ্রহণ করেছি, সেটা বাস্তবায়ন করা হচ্ছে। আমরা ব্যান্সডগ আইন 2010, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন 2011, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন 2012, হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন 2014, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আইন 2015, পরমাণু শক্তি কমিশন আইন 2017, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন সংশোধিত 2018, রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট আইন 2020 সহ বিভিন্ন প্রয়োজনীয় আইন ও নীতিমালা আমরা প্রণয়ন করে দিয়েছি, কারণ এগুলো আমাদের জন্য অত্যন্ত দরকার। তাছাড়া গবেষণাই যে আমাদেরকে সাফল্য এনে দিতে পারে। আজকে বাংলাদেশ খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আমিষ উৎপাদনে আমরা আজকে সাফল্য অর্জন করেছি, সবই কিন্তু গবেষণার ফসল। আমরা কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল ইসলামী এবং ডিজিটাল বিশ্ববিদ্যালয় আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়, বেসরকারি ফ্যাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি। প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় আমরা এখন স্থাপন করে দিচ্ছি। আর প্রতিটি আমাদেরকে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, সেদিকে লক্ষ্য রেখে কারিগরি এবং ভোকেশনাল শিক্ষাকে এবং ট্রেনিংকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রত্যেকটা উপজেলায় আমরা কারিগরি শিক্ষার ব্যবস্থা নিয়েছি। তাছাড়া তথ্য প্রযুক্তির আরও জ্ঞান অর্জনের জন্য ইতিমধ্যেই এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা হাইটেক পার্ক, হাইটেক সিটি, সফটওয়্যার সংযুক্ত প্রযুক্তি পার্ক, ইনকিউবেশন সেন্টার বিভিন্ন জায়গায় আমরা করে দিচ্ছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ট্রেনিং নিতে পারছে এবং কাজও করতে পারছে এবং শুধু দেশে বিদেশেও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। সেই সাথে সাথে এখন তো একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড আমরা এবং আমাদের স্যাটেলাইট তো আছেই, আমরা সেই অনলাইনে যাতে ব্যবস্থা মানে যোগাযোগ পাওয়া যায় সে ব্যবস্থা করে দিয়েছি। আজকে আমরা ব্রডব্যান্ড এবং সাবমেরিন কেবল 1, 2, 3টাও আমরা সংযুক্ত করে দেব, যাতে করে সমস্ত বাংলাদেশে আজকে আমাদের ছেলেমেয়েরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। বিশেষ করে করোনাকালীন সময় আমাদের শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই ডিজিটাল সিস্টেম যথেষ্ট সহযোগিতা করেছে। এখন আমাদের শুধু শিক্ষা না, শিক্ষা, চিকিৎসা, কৃষি সব কিছুতেই কিন্তু আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারছি। এমনকি আমাদের একজন কৃষকও এখন একটা মোবাইলে ছবি তুলে তার ক্ষেতের ফসলের কী অবস্থা নেই তার সেই তথ্যটাও সংগ্রহ করতে পারেন, আমরা সেই ব্যবস্থাটা করে দিয়েছি।
বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে অনেক নতুন গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে। হাইড্রোজেন শক্তি গবেষণাগার, জাতীয় জিন ব্যাংক, সকল বিভাগীয় শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার শাখা স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ 14 বছরে 347টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। 108টি প্রযুক্তি বাণিজ্যিকরণের জন্য হস্তান্তর করা হয়েছে। 53টি প্রযুক্তির পেটেন্ট অর্জন করেছে। এটা খুব ইম্পর্টেন্ট, যে যেটা আবিষ্কার করবে তার মানে আমি মনে করি তার এই পেটেন্টটা নিজে রাখা এবং ইন্টারন্যাশনাল প্রপার্টি ল থেকে ওটাকে নিজেদের করে রাখা, এটা খুব দরকার। এর মধ্যে 43টি পণ্য বাজারে পাওয়া যায়। কোভিড-19 বৈশ্বিক মহামারী মোকাবিলায় এই প্রতিষ্ঠান করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং ছাড়াও SARS-CoV-2 ভাইরাস শনাক্তকারী PCR কিট উদ্ভাবন করেছে। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM করোনা ভাইরাসের যে কোনো ভ্যারিয়েন্ট শনাক্তকরণে সক্ষম মাল্টিপ্লেক্স PCR কিট উদ্ভাবন করেছে এবং এই দুটি কিট উদ্ভাবনের ফলে ক্ষেত্রে আমাদের আমদানি নির্ভরতাও অনেকটা হ্রাস পাবে, ব্যয় সাশ্রয় হবে। আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই গবেষকদের যারা এটা আবিষ্কার করে আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। BRICM কোভিড-19 স্যাম্পল কালেকশন কিট ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম BTM উদ্ভাবন ও উৎপাদন করেছে। এসব উদ্ভাবনের ফলে পণ্য উৎপাদনে আমাদের জাতীয় সক্ষমতাও সৃষ্টি হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের নির্মাণ কাজ আমাদের এগিয়ে চলছে। এই বিদ্যুৎটা হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কাজেই এটার কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ভবিষ্যতে পাবো। প্রথম ফেজে বোধহয় আমরা 1000 এর মতো, তার পরবর্তীতে 2000, এভাবে আমরা করতে পারবো। কাজ এগিয়ে চলছে। এটা আমরা যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশনে আমাদের যে সমস্ত জিনিস আমদানি করতে হয় সেখানে যথেষ্ট বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। তাছাড়া সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি তারও প্রভাব পড়েছে। তারপরেও আমরা এই সকল মানে পরিবেশকে মোকাবেলা করেই আমরা এই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমরা শুধু আমি কৃষি গবেষকদের আন্তরিক অভিনন্দন জানাই, কারণ কৃষি গবেষণায় সবথেকে বেশি সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। আমরা 96 সাল থেকে উদ্যোগ নিয়েছিলাম আমাদের দেশে যেমন লবণাক্ত সহিষ্ণু ধান, জলমগ্ন সহিষ্ণু ধান এবং খরা সহিষ্ণু ধান সেগুলি গবেষণা শুরু করি এবং এখন আমরা এই ব্যাপারে যথেষ্ট সাফল্য অর্জন করেছি। লবণাক্ত সহিষ্ণু ধান এখন আমাদের দক্ষিণ অঞ্চল যে সমস্ত জায়গায় এই ফেব্রুয়ারি মাস থেকে লবণ পানি চলে আসে, সেখানে কিন্তু ইতিমধ্যে এই ধানটা মাঠে চলে এসেছে। আসলে নতুন একটা কিছু করলে আমাদের কৃষকদের শিখাতে বা তাদের এটা কাজ করতে সময় লাগে, তবে আমি বলবো যে আমাদের সকলে খুব উদ্যমী, তারা কাজ করে যাচ্ছে। কাজে আজকে আমরা কৃষিতে যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বা শুধু মানে ধান উৎপাদন না, তরি তরকারি, ফলমূল, আমাদের এমনকি মাছ, মাংস, ডিম, সব দুধ, সব কিছু উৎপাদনেই কিন্তু আমরা যে সাফল্য অর্জন করতে পারছি সবই কিন্তু গবেষণার ফসল। এটাই আমাদের মনে রাখতে হবে, এটাই একমাত্র গবেষণার জন্য এটা সম্ভব। কারণ আজকে আমরা জানি সারা বিশ্বব্যাপী একটা জলবায়ু পরিবর্তনের ফলে গ্লোবাল যে ওয়ার্মিং তার একটা প্রভাব আসবে, সেটাকে মোকাবেলা করে ভবিষ্যৎ আমাদের চলা। আমি এখন থেকেই সেই পরিকল্পনা নিয়ে গেছি, কারণ আমরাই প্রথম 2009 সালে প্রথম আমরা আমাদের আলাদা ট্রাস্ট ফান্ড করে আমরা মানে মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন প্রোগ্রাম করে আমাদের কি কি প্রজেক্ট নিতে হবে সেটা নিয়ে আমরা কিন্তু কার্যক্রম শুরু করি, যেটা অনেক উন্নত দেশও করেনি। সেভাবেই আমরা জলবায়ু থেকে বাঁচার ব্যবস্থা আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সমুদ্র সীমা যে অর্জন করেছি, আমরা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করে দিয়েছি, সেখানে আরও কার্যকর করা দরকার। এই কারণে যে সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে, তাই আমরা এই যে ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, সেই সুনীল অর্থনীতির উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এর জন্য বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি। কাজে আমাদের আরও অনেক বিজ্ঞানী দরকার, আমাদের খুব দক্ষ বিজ্ঞানী দরকার, আর সেদিকে লক্ষ্য রেখে আমরা গবেষণার উপরে গুরুত্ব দিচ্ছি। আমরা বিশেষ দক্ষতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক সৃষ্টির লক্ষ্যে দেশে বিদেশে বিজ্ঞান প্রযুক্তি গবেষণা এবং অধ্যয়নের জন্য MS, MPhil, PhD উত্তর প্রোগ্রামে বঙ্গবন্ধু
ফেলোশিপ প্রদান করা হচ্ছে। 2010 থেকে 2011 অর্থবছরে থেকে চলতি 2022 থেকে 2023 অর্থবছর পর্যন্ত 682 জনকে প্রায় 268 কোটি 70 লক্ষ টাকার ফেলোশিপ প্রদান করা হয়েছে। এছাড়া এমফিল, পিএইচডি উত্তর পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হচ্ছে। এই ফেলোশিপের আওতায় 2009-10 থেকে এ পর্যন্ত 25,701 জন শিক্ষার্থী গবেষকদের প্রায় 157 কোটি 51 লক্ষ টাকার বৃত্তি বা অনুদান দেওয়া হয়েছে। এটা তো শুধু বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। আমি কিন্তু প্রধানমন্ত্রী ট্রাস্ট মানে প্রধানমন্ত্রীর একটা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড প্রধানমন্ত্রীর দপ্তরে করেছি, সেখান থেকেও কিন্তু আমরা ফেলোশিপ দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আমরা টাকা দিচ্ছি। ফেলোশিপের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা উন্নয়ন কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। 2009-10 অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত 5,521টি প্রকল্পের অনুকূলে 177 কোটি 54 লক্ষ টাকা গবেষণায় অনুদান প্রদান করা হয়েছে। আমি আশা করি যে যারা এই ফেলোশিপ বা গবেষণার জন্য সহায়তা পেয়েছেন, আপনারা একটু আন্তরিকতার সাথে গবেষণা করবেন। আমি একটু জানতেও চাই কি কি উদ্ভাবন আপনারা করলেন, তা আমাদের কতটুকু কাজে লাগবে দেশে। আর আসলে গবেষণার কোনো শেষ নেই, আর প্রতিনিয়ত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে। এখন নতুন একটা থিওরি এসে গেছে, চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে হয়তো আমাদের লোকবল কম লাগবে কিন্তু টেকনোলজি সেটা আমাদের ব্যবহার করতে হবে, তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। তার জন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার। আবার আমরা সম্পূর্ণ সেদিকে যেতে চাই না, আমরা শ্রমঘন শিল্পও করতে চাই, কারণ আমার বিশাল জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাকে করতে হবে। কাজে এটা দুটো মিলিয়ে আমরা কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তাটাই সবার মাথার মধ্যে থাকতে হবে, সেটাই আমি চাই। আমরা চাই যে আমাদের গবেষণা সবসময় চলবে এবং গবেষণার জন্য গবেষণা। এখানে একটা দুঃখের কথা না বলে পারি না, সেটা হলো আমাদের কৃষি গবেষণা চলছে, বিজ্ঞানে চলছে, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে গবেষণাটা খুবই সীমিত, খুবই কম। আমাদের যারা ডাক্তার হন, হয় তারা ডাক্তার হয়ে হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত, সরকারি চাকরিও করবেন আবার প্রাইভেটেও প্র্যাকটিস করবেন। তো সরকারি চাকরি আর প্রাইভেটে করেই সেখানে আর কিন্তু গবেষণা হয় না। এবার সেই জন্য আমি বিজ্ঞান প্রযুক্তি আমাদের স্থায়ী কমিটির চেয়ারম্যান করে দিচ্ছিলাম ডক্টর রুহুল হক সাহেবকে। আমি আশা করি যে তিনি যেন এই গবেষণার দিকে একটু বিশেষ করে দৃষ্টি দেন। এটাই আমি চাইবো যে আপনাদের আসলে হেলথের গবেষণাটা আমাদের খুব দরকার। স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণা খুবই সীমিত কয়েকজন করেন, কাজে এটার জন্য আরও করে সেদিকে একটু উৎসাহ দেবে। অবশ্য আমি বলতে বলতে কিছুটা একটু সামান্য এগিয়েছে, তো এটা আমি মনে করি আরও বেশি দরকার। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাবে, সেটাই আমাদের লক্ষ্য। আর আজকে আমাদের এখানে নতুন প্রজন্ম আছে। 2008 সালে নির্বাচনী ইশতেহারে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম। 2010 থেকে 2021 আমরা একটা প্রেক্ষিত পরিকল্পনাও প্রণয়ন করি যে বাংলাদেশকে যখন আমরা 2020-এ জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব, 2021-এ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, ঠিক সেই সময় বাংলাদেশকে যেন একটা ধাপে আমরা তুলে নিয়ে আসতে পারি। এ বিষয়ে আমি বলবো, আমরা শুধু প্রেক্ষিত পরিকল্পনাই করিনি, তারই ভিত্তিতে 5 বছর মেয়াদী পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করে আমাদের সাফল্য এখানেই যে আমরা বাংলাদেশকে এখন উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছে। এখানে থেমে থাকলে চলবে না, আমাদের আরও সামনে যেতে হবে। সেই জন্য এবার 2021 থেকে 41 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে কিন্তু আমরা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাও প্রণয়ন করে যাচ্ছি। আমাদের নতুন প্রজন্ম তারাই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকে যে ছাত্রছাত্রী এখানে বসে আছে তারাই তো আরও বেশি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার কারিগর হবে আমাদের এই নতুন প্রজন্ম। কি পারবে না তোমরা যারা এখানে ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত, পারবে তো? দেশকে নিয়ে যেতে পারবে না বলো?
আলহামদুলিল্লাহ, আমি এটাই চাই যে এই আত্মবিশ্বাস থাকতে হবে, কারণ আত্মবিশ্বাসই প্রেরণা যোগায়, শক্তি যোগায়, এটা মাথায় রাখতে হবে। কাজে আমরা সেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। আমি চাই যে আমাদের দেশ কোনো অংশে কারো কাছ থেকে আমরা পিছিয়ে থাকবো না, কারো কাছে হাত পেতে চলবো না। আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে এই দেশ স্বাধীন করেছি। কাজে স্বাধীন বাংলাদেশ আমাদের জীবন থেকে হয়তো 29টা বছর নষ্ট হয়েছে, কিন্তু 2008-9 সরকার গঠন করার পর এ পর্যন্ত সরকার সে মাত্র 14 বছর এই বাংলাদেশে কিন্তু বিরাট পরিবর্তন এসে গেছে। এখন আর এত আমি বলতে চাই না, অনেক সময় নিয়েছে, আমার আরও অনেক কর্মসূচি আছে, তারপর আমি বলবো যে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলারই পদক্ষেপ নিয়েছি। কাজে সেইভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর বাংলাদেশকে আমরা গড়ে তুলব প্রতিটি ক্ষেত্রে আমাদের দক্ষ জনগোষ্ঠী যারা হবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট জনগোষ্ঠী। আমাদের অর্থনীতি হবে স্মার্ট অর্থনীতি, আমাদের আর্থসামাজিক উন্নতি স্মার্ট উন্নতি আমরা করব। আমাদের কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান সর্বক্ষেত্রেই আমরা এই প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা স্মার্ট দেশ গড়ে তুলব। 41-এর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই কথা বলেই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আবারও আমি অভিনন্দন জানাই যারা এই ফেলোশিপ পেয়েছেন। আপনারা গবেষণা করে অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমি চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে তার দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।